ভাই মাগি নিয়ে ধরা খেয়েছেন, ভিডিও আছে, আল্লাহর রাস্তায় মাপ চান, আমরা মাপ করে দেব। আপনি পলিটিক্স করেন, আপনাদের মোটামুটি সব কটারই আলুর দোষ আছে, এটা আর লজ্জার কিছু নাই ভাই। বললেন সবারই আছে, ভিডিও কিন্তু সবারই আছে, সবাই মিলে একসাথে বলেন যে ভাই আমাদের টুনটুনির ছবি রয়ের কাছে আছে, বাবা তোমরা যদি ভবিষ্যতে দেখো আমাদের মাপ করে দিও। কারণ এই বুড়া যেই শালা যেই কটা আছে সব শালারই আলুর দোষ, এই সব শালার সব কটারই ভিডিও আছে। সো এই শালাদের দিয়ে আর কোনো কাজ হবে না। সালাউদ্দিন ভাই, আপনার নিয়ে আমার কোনো ক্ষোভ নাই, আপনার সাথে আমার ভালো সম্পর্ক ছিল, ভালো সম্পর্ক থাকবে, কোনো সমস্যা নেই ভাই। আপনি বিপদে পড়ছেন, আপনার কাছে অনুরোধ, হয় রাজনীতি থেকে সরে যান অথবা সবার কাছে মাপ চান যে আমার টুনটুনি ভিডিও আছে, আমি আপনাদের সাথে মাপ চাচ্ছি, ভুল হয়ে গিয়েছে, আর ভুল করব না, করলেও কেউ যাতে রেকর্ড করতে না পারে সেই ব্যবস্থা করেই করব। সাবধানে করেন, যেখানেই করেন সিপা চাপায় নিজের আওতার ভেতরে করেন। আপনি ভাই ছাগলের 3 নম্বর কা বাচ্চা, আপনি যেটা করবেন ওইটা দিয়ে আমার যাবেও না, আসবেও না, আপনার নেতারও আপনি বাঁচাইতে পারবেন না। আপনি এগুলি করে চামচামি করে নিজের মানে ভিজিএফ কাঠমাট আছে না, এগুলোর একটু ভাগ টাক পাবেন, চান্দাবাজি করার সুযোগ পাবেন, গার্মেন্টসের ঝুট মুট হাবি যাবে এগুলি নিতে পারবেন, এগুলি পাবেন। আপনি যদি আমার শত্রু মনে করেন সেটা একান্ত আপনার ব্যাপার, আপনি আমার বন্ধু মনে করেন এটার জন্য আপনার যায় হাতে পায়ে যায় ধরবো, আমার দরকার নেই। কিন্তু আমরা বিএনপির বিরুদ্ধে না। বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন, আপনারা জানেন যে সালাউদ্দিন আহমেদ তিনি দীর্ঘদিন 10 বছর তিনি ভারতে ছিলেন। কত ডাহা মিথ্যা কথা তার এই গুম নিয়ে বলেছেন। সালাউদ্দিন আহমেদ কখনোই গুম হন নাই। সালাউদ্দিন আহমেদ ভারতের রাষ্ট্রীয় অতিথি হিসেবে সেই দেশে গিয়েছিলেন, সেই দেশে তাকে 10 বছর ট্রেনিং দেওয়া হয়েছে। এবং এই যে আজকে যেই বাংলাদেশে রয়ের যেই ক্রাইসিস, তাদের যেই একটা ভ্যাকিউম তৈরি হয়েছে, তাদের পক্ষে আওয়ামী লীগের লোকজন তো আর এখন নাই, তো নতুন করে কারা কাজ করবে? এই কাজ করার লোক হিসেবে তাকে যাতে নিয়োজিত করানো যায়, সেই কারণেই তারা তাকে 10 বছর রেখেছিলেন। বক্তব্যে জানিয়েছি, আগেও জানিয়েছি, নিরাপত্তা উপদেষ্টা এবং আর 2 জন ছাত্র উপদেষ্টা যাদের কারণ আগেও জানিয়েছি, নিরাপত্তা বেয়াদবের মতো ডক্টর মঈন খানকে টপকে তারপরে আপনার মাইক নিয়ে তারপরে তার কথা বলতে হবে, এই কথা তার না, এই কথা তাকে বলতে হবে। সব জায়গাতে আমরা একটা জিনিস শুনেছি, তিনি উত্তরের একটা বাসা থেকে আটক হয়েছিলেন। কারা আটক করেছে সালাউদ্দিন আহমেদকে? 12 ঘন্টা জার্নি, তারা কি কোনো কথা বলেছিল আপনার সঙ্গে নিয়ে আসার সময় গাড়িতে করে? এগুলো আমার সব চোখ কান বন্ধ ছিল, আমি জানি না। ওনার যেহেতু চোখ হাত পা সব বাঁধা ছিল, যে কারণে উনি দেখেন নাই যে কারা তুলে নিয়ে গিয়েছিল, যেহেতু তারা পরিচয় দেন নাই। গণমাধ্যম ওই সময় কি বলেছিল? তার পরিবারের বরাত দিয়ে গণমাধ্যমকে জানানো হয়েছিল যে তাকে ডিবি পরিচয় দিয়ে ডিবির লোকজন তুলে নিয়ে গেছে। 2015 সালের 10ই মার্চ উত্তরার এক আত্মীয়র বাসায় অবস্থান করার সময় ডিবি পরিচয়ে সালাউদ্দিন আহমেদকে তুলে নেয়ার অভিযোগ করেছিলেন তার পরিবার। ওই বছরের মে মাসে ভারতের মেঘালয়ের শ্রীলং থেকে স্থানীয় পুলিশ সালাউদ্দিন আহমেদকে উদ্ধার করে। তার মানে সালাউদ্দিন আহমেদ তাকে ধরার আগেই সালাউদ্দিন আহমেদ জানতেন যে তাকে ডিবি পরিচয় ধরা হয়েছে, কারণ সালাউদ্দিন আহমেদকে নিয়ে যাওয়ার পরে তো আর কেউ স্বীকার করে নাই। সো তার পরিবার জানলো কোথেকে? তার মানে তার পরিবার ওই ধরার সময় তারা পরিচয় দিয়েছিল যে আমরা ডিবি থেকে এসেছি। সালাউদ্দিন আহমেদ বলেছেন তিনি তার চোখ কান খোলা ছিল, বাধা ছিল, তিনি দেখেন নাই কারা ধরে নিয়ে গেছেন। আপনাকে তো বাড়িতে থাকতেই তারা পরিচয় দিয়েছে ডিবি, তিনি সেটা অস্বীকার করেছেন। একটা ভিডিওতে এক সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন এরপরে কি হলো, সালাউদ্দিন আহমেদ কি বলে শোনেন। ভারতে যাওয়ার বৈধ কোনো কাগজ দেখাতে পারেনি বিএনপির এই নেতা। পুলিশকে জানান ঢাকার উত্তরা থেকে অপহৃত হওয়ার পর তার আর কোনো কিছু মনে নেই। আচ্ছা, উত্তরা থেকে ওনারে ধরলো, এরপরে আর ওনার কিছু মনে নাই, আমরা এটা বিশ্বাস করি, উনি যেহেতু বলেছেন বিশ্বাস করি। এবার চলেন অন্য আরো গণমাধ্যমে উনি কি বলেছেন সেটা শুনি। কিছু আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সশস্ত্র লোক সাদা পোশাকে আমাকে তুলে নিয়ে যায়, চোখ বেঁধে হাত বেঁধে, এবং এমন একটা জায়গায় রাখে যেটার কক্ষের বর্ণনা আমি তো হবে, যার এক পাশে একটা নালার মতো ছিল, পানির ট্যাপ ছিল, একটা ছিদ্র ছিল যাতে প্রকৃতির ডাকে সাড়া দেওয়া যায়। রুফে একটা হাই পাওয়ার ভাল্ব, লোহার দরজা, নিচে খাদ্যদ্রব্য দেওয়ার জন্য একটা জায়গা, একটা ফাঁকা ছিল। আচ্ছা দেখেন, কিছুক্ষণ আগে সে বললো সে কিছুই জানে না, কিছুই মনে নাই, উত্তর থেকে ধরার পরে আর কিছুই তার মনে নাই, বলতে পারবে না। তিনি সীমান্তের ওই পার থেকে গাড়ি একটা ওই পারে আবার রেডি, ওই পারের থেকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে তাকে ফেললো।
তারপরে কি হলো? শিলং এর একটা জায়গা, চোখের কাপড় খুলে দেখলাম একটা সাদা জিপ গাড়ি চলে যাচ্ছে। কথাবার্তা শোনা হয়তো আমাকে মনে করলাম আমি মানসিক ভারসাম্যহীন। আমার কথা হয়তো তাদের বিশ্বাস হয় না, আমার পরিচয় তারা হয়তো বিশ্বাস করতে চায়নি জামা কাপড় দেখে, আমার অবস্থা দেখে। তখন তারা আমাকে একটা মানসিক হাসপাতালে নিয়ে গেল। আচ্ছা, এইটা হচ্ছে যে কোনো একটা গণমাধ্যমকে দেয়া বক্তব্য যে গাড়ি থেকে নামার পরে তিনি গাড়ি থেকে মানুষজন আসলো, এসে তারপরে তার হাত পা চোখ টুক খুলে টুলে নিয়ে মানসিক হাসপাতালে নিয়ে গেল। বিশ্বাস করলাম এইটুকু। এবার চলেন আরেক জায়গায় কি বলেছে সেটা শুনি। যখন ওখানে ফেললো তখন আমাকে ওরা বললো যে ইউ আর ফ্রি নাও। তা আমি চোখ খুলে দেখলাম একটা আমার সামনে দিয়ে ওই গাড়িটা চলে গেল, সাদা একটা জিপ। তো পুলিশ এসে আমাকে নিয়ে গেল, ওখানে ভ্রাম্যমাণ পুলিশ টিম ছিল। তারা প্রথমে আমার শারীরিক অবস্থা, জামা কাপড়ের অবস্থা দেখে, আমার কথাবার্তা শুনে তারা আমাকে একটা হসপিটালে নিয়ে গেল, সিভিল হসপিটাল নাম। একটু আগে কি শুনলেন? ওনাকে মানুষজন কথাবার্তা বিশ্বাস না করে মানুষজনই নিয়ে গেল মানসিক হাসপাতালে। এখন আবার পুলিশ আসলো, পুলিশ এসে পুলিশ স্টেশনে নিয়ে গেল, তারপরে নিয়ে গেল হসপিটাল। মানুষজনের কোনোই নেই। আচ্ছা, আরেকটু বক্তব্য শুনি। 5-6 ঘন্টা জার্নি করি একটা গাড়িতে করে, ওই একই চোখ বাঁধা, হাত বাঁধা অবস্থায়। তা আমি চোখ খুলে দেখলাম একটা আমার সামনে দিয়ে ওই গাড়িটা চলে গেল, সাদা একটা জিপ। আর আরেকবার এটা আমরা আরেকবার শুনি, এই কথাটুকু আরো একবার শুনি। 5-6 ঘন্টা জার্নি করি একটা গাড়িতে করে, ওই একই চোখ বাঁধা, হাত বাঁধা অবস্থায়। তা আমি চোখ খুলে দেখলাম একটা আমার সামনে দিয়ে ওই গাড়িটা চলে গেল, সাদা একটা জিপ। আচ্ছা, এই যে বক্তব্যটা দুইবার শোনার কারণ কি জানেন? ওনার হাত বাঁধা, চোখও বাঁধা। আচ্ছা, হাত বাঁধা, ওনাকে ফেলে দিয়ে গেল, তা আপনি চোখ খুললেন কেমনে? আপনার হাত তো বাঁধা, হাত দিয়ে তো আপনার চোখ খুলতে হবে। আপনি হাত বাঁধা, আপনি চোখটা খুলে ফেললেন, এটা কি সম্ভব? এইভাবে পুরো এই যে গুমের ঘটনায় সব কিছু মিথ্যা বানোয়াট কল্প কাহিনী সাজিয়ে নিজে ভিকটিম রোল প্লে করেছেন। সালাউদ্দিন আহমেদকে ধরে নিয়ে যাওয়া হয়, কোনো জায়গায় সালাউদ্দিনকে কোনোদিনও হাত করা পরানো হয় নাই। সব কটা জায়গাতে সুন্দর সাদা পাঞ্জাবি, চেহারা তো সুন্দর, হাত করা পরানো হয় নাই। কি সুন্দর জামায় আদর করে তারপরে নিয়ে গেল। ভিসা নিয়ে যান নাই, পাসপোর্ট নিয়ে যান নাই সাথে করে। তিনারে জোর করে ডিবি ধরে বা বাংলাদেশের র্যাব বা কোনো একটা সংস্থা ধরে ওই দেশে পাঠাই দিলেন। তিনি ওইখানে পড়ে থাকলেন, কোনো কিছু তো নাই। তাহলে এটা তো অপরাধ। সে অপরাধের জন্য আপনার একদিনও জেল হবে না। সালাউদ্দিন আহমেদের কি কিছু হয়েছিল? অবশেষে শুক্রবার বিএনপির এই নেতাকে নির্দোষ ঘোষণা করে মামলা থেকে বেকসুর খালাস দেন শিলং আদালত। আচ্ছা, সালাউদ্দিন আহমেদ বেকসুর এই যে খালাস পেয়ে গেল, কেন পেয়ে গেল, কিভাবে পেয়ে গেল? কি হয় নাই, আইনজীবী নিজেও জানেন না কেমনে হইল, কি হইল। রাজকীয় জায়গায় তিনি থাকতেন, তো তিনার বেকসুর খালাস হয়ে গেল। খালাস হওয়ার পরে কি হবে? ওই দেশের সরকার তো তারে রাখবে না ওইখানে, তাই না? তারে পাঠাই দেবে এই দেশে। তিনি বাংলাদেশ সরকারের কাছে ট্রাভেল পাস ছিলেন। ট্রাভেল পাস চাওয়ার পরে ট্রাভেল পাস দিয়েছিল সরকার, এবং এটারও প্রমাণ আছে, শুনুন। ট্রাভেল পাস হাতে পেয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। গতকাল বিকেলে আসামের গুয়াহাটিতে বাংলাদেশ সহকারী হাই কমিশন কার্যালয় থেকে ট্রাভেল পাস সংগ্রহ করেন তিনি। বাংলাদেশ মিশনের সহকারী হাই কমিশনার রুহুল আমিন জানান, এর ফলে সালাউদ্দিন আহমেদ যে কোনো দিন দেশে ফিরতে পারেন। আচ্ছা, সালাউদ্দিন আহমেদের দেশে ফিরতে কোনো বাধা নাই। ট্রাভেল পাস পেয়েছেন, ট্রাভেল পাস তিনি হাতেও নিয়েছেন। বাংলাদেশের সাংবাদিকরা তার কাছে গিয়েছে, জিজ্ঞেস করেছে যে ভাই দেশে কবে যাবেন? তিনি বলেছেন যে আমি দ্রুত দেশে ফিরতে চাই, আমি দেশে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছি, সেই নানান কথাবার্তা বলেছেন। ভারতীয় একজন সাংবাদিক, পশ্চিমবঙ্গের যে সময় টিভির প্রতিনিধি, তিনি সালাউদ্দিনের সাথে কথা বলেছিলেন। সালাউদ্দিন সাহেব তাকে কি বলেছেন, চলেন আমরা সেইটা একটু শুনি। তিনি বলছেন বাংলাদেশে যাওয়ার আগে বিভিন্ন রাজ্যে কি ঘুরে বেড়াতে চান, একই সঙ্গে তার যে শারীরিক অবস্থার শারীরিক যে চিকিৎসা, সেই চিকিৎসাও তিনি করাতে চান। আচ্ছা, ভারতীয় বাংলাদেশের সাংবাদিকদের কাছে বলছে যে আমি দেশে যেতে চাই, ট্রাভেল পাসও নিয়েছেন, আবার বলছে ট্রাভেল পাস পাই নাই। আবার ভারতের সাংবাদিকের কাছে বলছে যে আমি একটু রাজ্য ঘুরে দেখতে চাই। ভারত ওনার খুব পছন্দের একটা দেশ, উনি রাজ্যগুলো ঘুরে ঘুরে দেখছে। মানে 10 বছর গুম ছিলেন, এরপর আরও কিছুদিন ভারত ঘুরে ঘুরে দেখবেন, এই জন্য উনি এখন দেশে আসবেন না। প্রথম যেগুলো নিয়েছেন সেই ট্রাভেল পাসগুলো দিয়ে কিন্তু তিনি ব্যবহার না করে সব শেষে তিনি ট্রাভেল পাস নিয়ে তিনি চলে আসলেন। এতদিন আসেন নাই। যখনই 5 তারিখ শেষ হলো, সাথে সাথে তিনারে বাংলাদেশে আসার সব সমস্যার সমাধান হয়ে গেল। তিনি ভারতের সরকারও কোনো কিছু বলে নাই, বাংলাদেশের সরকারও কোনো কিছু বলে নাই।
দেশে আসার পরে প্রথম দিনই এস আলমের গাড়িতে চড়ে আপনার বিমানবন্দর থেকে গিয়েছেন বাড়িতে। তিনি বললেন তিনি জানেন না, কিছু বুঝেন না ভাই। রোববার কক্সবাজারে এস আলম মালিকানাধীন গাড়িতে চড়ে সংবর্ধনা নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমার পক্ষ থেকে আমি জানতাম যদি যে এই গাড়ি একটি নির্ধারিত কোম্পানির কথা, তাহলে হয়তো আমি সাবধানতা অবলম্বন করতাম। উনি ছোট্ট মানুষ, বাচ্চা ছেলে, উনি জানেন না কার গাড়িতে এসছেন, কিভাবে এসছেন। উনি মাপ চেয়েছেন, মানুষ মাপ করেও দিয়েছে, সব শেষ হয়ে গিয়েছে। গুলশানের বাড়ি নম্বর 1A, রোড 8, গুলশান 1, এটা রাজা মিয়ার ছিল। রাজা মিয়া তাকে গিফট করেছে, তার কাছ থেকে লিখে নিয়েছে। খোঁজ নিয়ে দেখেন সেই বাড়ি কয়েকদিন আগে ট্রান্সফার হয়েছে, কার কাছ থেকে কার কাছে গিয়েছে যান খোঁজ নেন। ইউনাইটেডের রাজা মিয়ার নামে 5টা হত্যা মামলা, তারপরে তারা কোনো কিছু বলে এখন পর্যন্ত সরকারের মানে তার ব্যাপারে কোনোই নেই। এর কারণ হচ্ছে ইউনাইটেডের পুরো ঠিকাদারি নিয়েছে হচ্ছে সালাউদ্দিন। আর এস আলমের যত প্রপার্টি যা কিছু করা দরকার সব কিছু উনি করছে, সেটা অলরেডি হয়েছে। এই হচ্ছে অবস্থা। ইউনাইটেডের রাজা মিয়াকে সেভ করার জন্য যা কিছু করার দরকার সব কিছু করছে। এই ভারতীয় চরগুলোকে ঠেকানোর জন্য ভারত থেকে ট্রেনিং নিয়ে আসা সালাউদ্দিন এখন ঠিকাদারি নিয়েছে, যে কারণে তার কথাবার্তা সব কিছু দেখবেন আওয়ামী লীগের মতো মনে হয়। ভাই মাগি নিয়ে ধরা খেয়েছেন, ভিডিও আছে, আল্লাহর রাস্তায় মাপ চান, আমরা মাপ করে দেব। আপনি পলিটিক্স করেন, আপনাদের মোটামুটি সব কটারই আলুর দোষ আছে, এটা আর লজ্জার কিছু নাই ভাই। বললেন সবারই আছে, ভিডিও কিন্তু সবারই আছে। সবাই মিলে একসাথে বলেন যে ভাই আমাদের টুনটুনির ছবি রয়ের কাছে আছে, বাবা তোমরা যদি ভবিষ্যতে দেখো আমাদের মাপ করে দিও। আমরা সবাই মাপ করে দিব, কারণ এই বুড়া যেই শালা যেই কটা আছে সব শালারই আলুর দোষ, এই সব শালার সব কটারই ভিডিও আছে। সো এই শালাদের দিয়ে আর কোনো কাজ হবে না। সো বিএনপির যাতে ভারতের হয়ে খেলতে না পারে এই দেশের মানুষের ভাগ্য নিয়ে, সেই দিকে আমাদের নজর রাখতে হবে। সেই কারণে আজকের পুরো ভিডিওটা।